আগেও একদিন দেখলাম যে সঞ্জয় রায় বলছে যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে চুপ করে চুপ করে থাকতে বলা হয়েছে, এবং তারপর পরের দিন বিনীত গোয়েলের নাম বললেন। এই যে তার কথার ভিত্তিতে সবাই প্রশ্ন তুলছে তার কথাটা কতটা বিশ্বাসযোগ্য, এক। আর দুই হচ্ছে, যদি বিনীত গোয়েল বাবু এটা করে থাকেন তাহলে তার পরবর্তী পদক্ষেপ হিসেবে সিবিআই এর বা প্রশাসনের কি কি করা উচিত? দেখুন, সঞ্জয় রায় একজন আসামি। আসামি হলে যে তার কথা বিশ্বাসযোগ্য হবে না, আইনে এরকম কথা নেই। ইংরেজিতে যাকে অ্যাপ্রুভার বলে, বাংলাদেশ সাধারণত রাজসাক্ষী বলে। সেরকম আপনারা শুনেছেন, সেখানে যখন একাধিক আসামি থাকে, সাক্ষ্য পাওয়া যায় না, তখন একজন যারা আসামি তাদেরকে রাজসাক্ষী করে দেয়া হয়, যে সে সাক্ষী দেয় এবং সেই সাক্ষীর উপর নির্ভর করে সাজাও হয়। এরকম উদাহরণ আছে। অতএব তিনি আসামি বলেই তার কথা অবিশ্বাস করতে হবে এরকম কোনো কথা নাই। এটা গেল এক নম্বর। দুই নম্বর, সঞ্জয় যে বলছে যে আমি নির্দোষ, এই কথাটার কোনো গুরুত্ব নেই, এই জন্যে যে কোর্টে হাজির হলে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার বিরুদ্ধে অভিযোগ এই, তুমি দোষী না দোষটা স্বীকার করছো না নির্দোষ বলছো। সে যদি দোষ স্বীকার করে নেয় তাহলে কিন্তু আর চার্জ গঠন হবে না, ট্রায়াল হবে না। সে দোষ স্বীকার করে নিয়েছে, এই জন্যে তার বিরুদ্ধে রায় হয়ে যাবে। কিন্তু তিনি দোষ স্বীকার করেননি বলেই চার্জ গঠন হয়েছে এবং এখন ট্রায়াল চলছে। দুই নম্বর কথা হচ্ছে, যেটা আমি বলার পর তিন নম্বর কথায় আসি, যে এখন সঞ্জয় রায় যখন অভিযোগ করছেন যে তাকে ফাঁসিয়েছে, তৎকালীন পুলিশ কমিশনারের নাম বলছেন এবং আরও একজনের নাম বলেছেন, ডিসিডি স্পেশাল, এরকম কিছু বলেছেন। আপনারা ভালো করে দেখুন যে আমি টিভিতে যেটা দেখলাম, শুধু একমাত্র পুলিশ কমিশনারের নাম নেননি। এই কথাটার গুরুত্ব এই জন্য বেশি যে একদম প্রথম থেকে ভিকটিমের বাবা মার পরিবার বা অন্যান্য লোকজন যারা তার জাস্টিসের জন্য আন্দোলন করছিলেন, তারা বারবার অভিযোগ করছেন যে সঞ্জয় একাই অপরাধটা করেনি, উপরের আরও যে প্রতিষ্ঠিত লোক অপরাধী আছেন তাদের বাঁচানোর জন্য শুধুমাত্র সঞ্জয়কে ফাঁসানো হচ্ছে। এটা শুধু সঞ্জয়ের এখন বলছেন, তার আগে সঞ্জয়ের পরিবার বা অন্য লোকেরাও বলেছে। তো সেই দিক দিয়ে এটা গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ এই জন্যে যে সিবিআই এখন তদন্ত করছে। তাহলে যখন একটা অভিযোগ হচ্ছে যে তাকে এরকম ফাঁসিয়েছে, তাকে কথা বলতে দেওয়া হয়নি, সে কথাটা সিবিআইয়ের তদন্ত করে দেখা উচিত। কারণ সিবিআই একটা চার্জশিট দিয়েছেন, এরপরেও আরও চার্জশিট দেবেন। তো তার আগে কোর্টকে বলা উচিত যে এরকম এরকম কথা যখন বলছেন, আমরা এটা তদন্ত করে দেখতে চাই। তা আশা করি কোর্ট অনুমোদন দেবে। কোর্ট নিজে থেকেও বলতে পারে যে আপনারা এটা তদন্ত করে দেখুন। তো তদন্ত করে দেখে এবং সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করলে সে যখন বলছে তখন আরও নিশ্চয় কিছু কথা বলবে। তো সেগুলো যদি ভেরিফাই করা যায়, প্রমাণ জোগাড় করা যায়, তাহলে যাদের বিরুদ্ধে উনি বলছেন তাদেরকে কেসে অবশ্যই আসামি করা উচিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং সেখানে কিন্তু স্যার বারবার মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই যে ঘটনাটা যখন ঘটেছিল আমি বিনীত গোয়েলের সাথে ফোনে যোগাযোগ রেখেছিলাম এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম বলার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে বা কেউ কোনো রকম কোনো কথা বলেননি। দেখুন, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে রাত 2টো পর্যন্ত আমি যোগাযোগে ছিলাম, তো এটাতেই তো উনি প্রমাণ করে দিয়েছেন যে উনি অপরাধ করেছেন। না হলে একজন মুখ্যমন্ত্রী, হ্যাঁ, একবার পুলিশ কমিশনার জিজ্ঞেস করছি ঘটনাটা কী হয়েছে আমাকে বলো তো, পুলিশ কমিশনার হয়তো সেটা জেনে নিয়ে আমাকে জানালেন, সেইটুকু আশা করা যায়। তো পুলিশ কমিশনারের সঙ্গে রাত 2টো পর্যন্ত উনি যোগাযোগে থাকছেন, এটা সন্দেহের উদ্রেক করেন যে তাহলে ওনাদের মধ্যে যে কথা হচ্ছিল সেটা ওই প্রমাণ লোপাটের জন্যে এবং ধর্ষণ এবং খুনের যে অপরাধ
সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য। এটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, শুধু মুখ্যমন্ত্রী বলেননি, পুলিশ কমিশনারও তো আরজি করের ওখানে গিয়ে বলেছিলেন যে যা হয়েছে সব আমার কমান্ডে হয়েছে। ততপ এখন টালা থানার ওসিকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে টালা থানার ওসি যা করেছেন সেটা ওনার কমান্ডে করেছেন। তাহলে তো উনার কথা অনুসারেই ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে উনি কী কী কমান্ড দিয়েছিলেন। তো তাহলে তো স্বাভাবিকভাবে চলে আসবে। আর এখন যখন অন্যতম অভিযুক্ত তার নাম বলছে, তখন তো জিজ্ঞাসাবাদ করাই উচিত, তদন্তের আওতায় নেওয়া উচিত। তারপর যা পাবে সেরকম হবে। যদি তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় চার্জশিট হবে, যদি প্রমাণ না পাওয়া যায় তিনি ছাড়া পাবেন। আপনি বারবার যেহেতু প্রিজন ভ্যান থেকে দুবার কথা বলেন, তাহলে কি সঞ্জয় রায়ের লাইফ থ্রেট রয়েছে কোথাও গিয়ে? দেখুন, যারা খুব প্রতিষ্ঠিত লোক, যাদের হাতে গুন্ডা বদমাশ থাকে, তাদের বিরুদ্ধে কথা বলাতে সবসময় ঝুঁকি থাকে। এই যে লেডি ডাক্তারকে নিহত এবং ধর্ষিত হতে হলো, সেটাও তো তিনি ওই অপরাধের সঙ্গে মানিয়ে চলছিলেন না। যে অপরাধ ওখানে চলছিল, অপরাধ যারা করছিলেন তারা ওনাকে থ্রেট মনে করছিলেন, সেই জন্যই তাকে মেরে ফেলা হয়েছে। তিনি মহিলা বলে তার সঙ্গে ধর্ষণটা যুক্ত হয়েছে। তো এটা তো যারা ক্ষমতাশালী, যাদের হাতে গুন্ডা বদমাইশ আছে, তাদের বিরুদ্ধে কিছু বলা মানে তো সবসময় থ্রেট থাকে। তবে সঞ্জয় রায়ের যে বিচার শুরু হচ্ছে, তার বিরুদ্ধে যেটা বলছেন যে বায়োলজিক্যাল এভিডেন্স, যে ভাইজাইনাল সোয়াব কালেক্ট করা হয়েছিল সেটা বলা হচ্ছে, আমি জানি না, যে তাতে তার সিমেন্ট পাওয়া গিয়েছে। এটা যদি পাওয়া যায়, সত্যি হয় যেটা বিভিন্ন মিডিয়া দেখাচ্ছে, তাহলে তো মার্ডারের জন্য তার সাজা হবে কিনা জানি না, কিন্তু রেপের জন্য সাজা রোকা খুব মুশকিল আছে। এবং রেপের যে ধারা দেওয়া হয়েছে, শুধু 64 নয় 66 দেওয়া হয়েছে, 66 ধারাতে তো ডেথ পেনাল্টিও আছে। এবং শাসক দল বারবার প্রশ্ন তুলছে যে যখন পোস্টমর্টেম হয়েছিল তখন সেখানে 9 জন জুনিয়র ডক্টরের সিগনেচার ছিল, তারা কোথায়? তারা কেন এখনো মুখ খুলছে না? আপনাদের সম্মতিতেই তো পোস্টমর্টেম হয়েছে। দেখুন, সত্যিকার কীরকম সম্মতিতে পোস্টমর্টম হয়েছে এবং যে জুনিয়র ডাক্তাররা উপস্থিত ছিলেন, সই করেছেন বলছেন আপনারা, আমার জানা নেই তারা কী হিসেবে সই করেছেন। সেটা জানা না থাকলে এই ব্যাপারে কিছু মন্তব্য করা শক্ত। তবে পোস্টমর্টমের যিনি প্রফেসর ছিলেন, তা একজন প্রফেসর ছিলেন, একজন অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, আর অন্য একটা মেডিকেল কলেজের খুব সম্ভবত NRSের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। তো সেই প্রফেসরকে তো CBI বারবার জিজ্ঞাসাবাদ করেছে এবং তিনি এটা বলেছেন গণমাধ্যমে, এটা যেরকম টিভিতে আমরা দেখেছি, যে ওই যে আর এক কাকু, যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন এবং যাকে হয়তো কালকে কোর্টে যার সাক্ষী নেওয়া হয়েছে, তিনি এই ফরেন্সিক মেডিসিনের প্রফেসরকে বলেছিলেন যে আজকে যদি পোস্টমর্টম না হয় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। অর্থাৎ তার কি এমন ইন্টারেস্ট ছিল যে আজকেই পোস্টমর্টমটা করে ফেলতে হবে, আজকেই ডেড বডিটা পুড়িয়ে ফেলতে হবে। এটা কিন্তু খুব ভালোভাবে তদন্ত হওয়া উচিত। আমার যতদূর মনে পড়ছে যে তাদেরকে CBI তদন্তের জন্য ডেকেও পাঠিয়েছিল।